নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 5 দশকে সশস্ত্র আন্দোলনের ইতি টেনে ভারত ও অসম সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করল আলফা। শিলচরে চুরির ঘটনা, আতঙ্ক জনমনে। মাজুলিতে লুইত শোভনশিরি সমাবেশে অংশগ্রহণ করলেন RSS প্রধান ডক্টর মোহন ভাগবত। পয়লা জানুয়ারি থেকে দেশ জুড়ে রেশন বন্ধ আন্দোলনে যাচ্ছেন ডিলাররা। এবারে সংবাদ বিস্তারিত। প্রায় 5 দশকে সশস্ত্র আন্দোলনের ইতি টেনে শেষমেশ ভারত সরকার এবং অসম সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করল আলফা। শুক্রবার দিল্লিতে আলফার আলোচনাপন্থী অংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। 16 সদস্যের আলফার দলকে এদিন নেতৃত্ব দেন অনুপ চেতিয়া এবং তাদের বিদেশ সচিব শশধর চৌধুরী। এদিন বিকেল 5টায় দিল্লিতে শান্তি চুক্তি স্বাক্ষর করেন আলফার সদস্যরা এবং একে ঐতিহাসিক বলে আখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঐতিহাসিক দিন, গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙৰীয়াৰ উপস্থিতিত আজি আলফাৰে সৈতে এখন শান্তি চুক্তি স্বাক্ষৰিত হয়। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদত ইতিপূৰ্বে বড়ো চুক্তি, কাৰ্বি চুক্তি, ডিমাচা চুক্তি আৰু আদিবাসী চুক্তি সম্পাদিত হৈছিল। এই গোটেইবোৰ চুক্তিৰ জৰিয়তে 8,000তকৈও অধিক যুৱক যুৱতী ৰাষ্ট্ৰ জীৱনৰ মূল সুঁতিলৈ উভতি আহে। আলফাৰ দীঘলীয়া সংগ্ৰামৰ সময়ত অসমত 10,000তকৈও অধিক লোকৰ মৃত্যু হৈছিল। প্ৰায় 4,500 নিৰীহ লোক 21ৰ পৰা 22লৈকে আলফাৰ লগত জড়িত সদস্য আৰু নিৰাপত্তাৰক্ষীও সমান সংখ্যক নিহত হৈছিল। এই 10,000 লোকক যদি আমি চাবলৈ যাওঁ, 400-500 সিকিউৰিটি পাৰ্চনেলক যদি আমি বাদ দিওঁ, আটাইবোৰে অসমীয়া যুৱক যুৱতী আছিল, অসমৰ নিৰীহ ব্যক্তি আছিল। তেখেতসকলৰ মৃত্যু আৰু বলিদানৰ পিছত আজি আলফাৰ শান্তি চুক্তি আৰু আন চুক্তিসমূহে আমাৰ অসমখনলৈ শান্তি আৰু বিকাশৰ এটা নতুন ধাৰা নামাই আনিছে। আৰু মই ভাবোঁ যে এই ধৰণে শান্তি প্ৰগতি অব্যাহত থাকিলে অসম ভাৰতৰ ভিতৰতে এখন শক্তিশালী ৰাষ্ট্ৰত পৰিণত হ'ব, দৰিদ্ৰতা নোহোৱা হ'ব, অসমলৈ এক ঔদ্যোগিক পৰিৱেশ উভতি আহিব আৰু অসমীয়া লোকৰ জীৱন ধাৰণৰ মান উন্নত হ'ব। আজিৰ এই ঐতিহাসিক মুহূৰ্তত মই পুনৰ এবাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক উত্তৰ পূৰ্বক দেশৰ মূল সুঁতিলৈ লৈ অহাৰ বাবে তেখেতৰ প্ৰচেষ্টা, তেখেতৰ যত্ন, তেখেতৰ আশীৰ্বাদৰ বাবে মই পুনৰ এবাৰ শলাগ লৈছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ। অসমবাসী ৰাইজক মই কৃতজ্ঞতা জনাইছোঁ আৰু কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াৰ তৎপৰতা আৰু মাৰ্গদৰ্শনক পুনৰ এবাৰ মই ধন্যবাদ জনাইছোঁ। আলফাৰ গোটেই যুৱক যুৱতীসকলৰ সংস্থাপনৰ ইয়াত কথা হৈছে, পুনৰ সংস্থাপনৰ কথা কোৱা হৈছে আৰু তেওঁলোকৰ ভৱিষ্যতটো নিৰাপদ কৰাৰ কথাও ইয়াত কোৱা হৈছে। পৰেশ বৰুৱা ডাঙৰীয়াক শান্তি চুক্তিলৈ উভতি আহিবলৈ মই বাৰম্বাৰ অনুৰোধ জনাই আহিছিলোঁ। একাংশ লোকৰ মাজত, বিশেষকৈ যিসকল পৰেশ বৰুৱা ডাঙৰীয়াৰ লগত ঘনিষ্ঠ সম্পৰ্ক ৰক্ষা কৰে, তেওঁলোকৰ এটা কথা আছিল যে প্ৰ'টক আৰু এণ্টিটক দুয়োটা আলোচনা একেলগে হ'ব নোৱাৰে। গতিকে প্ৰ'টকৰ আলোচনা শেষ হৈ গ'লেহে তেওঁলোকে আলোচনাৰ বাবে মন মেলিব। গতিকে এক প্ৰকাৰ ক'ব গ'লে পৰেশ বৰুৱাক শান্তি আলোচনালৈ লৈ অহাৰ ক্ষেত্ৰত ইও এটা ডাঙৰ পদক্ষেপ। এদিকে আলফা এবং সরকারের চুক্তির পর আলফার মধ্যে সংঘাত আরম্ভ হয়েছে। আলফার প্রাক্তন শীর্ষ নেতা কল্পজ্যোতির নিয়োগ চুক্তির নস্যাৎ করেছেন। প্ৰথমতে হ'ল চুক্তিখনৰ লগত আমি একেবাৰে জড়িত নহয়, মই আৰু মোৰ লগৰ বহুতেই জড়িত নহয়, আমি একো নাজানো, কিন্তু চুক্তিখন হোৱাৰ পিছত গম পাইছোঁ। প্ৰথম কথাটো হ'ল যে চুক্তিখন শান্তি চুক্তি বুলি কোৱা হৈছে। এইখন শান্তি চুক্তি নহয়। শান্তি চুক্তি হ'বলৈ হ'লে
আলফা স্বাধীনৰ পৰেশ বৰুৱা ছাৰৰ নেতৃত্বত যিটো সংগঠন চলি আছে সেই সংগঠনো যেতিয়ালৈকে চৰকাৰী আলোচনাৰ মাজলৈ আহি সুমীমাংসলৈ নাহে তেতিয়ালৈকে কিন্তু অসমত স্থায়ী শান্তি প্ৰতিষ্ঠা হ'ব বুলি ধাৰণা কৰাটো আচলতে ভুল হ'ব। এইখন সাময়িকভাৱে শান্তি আহিব পাৰে অলপ, কিন্তু স্থায়ী শান্তিৰ কাৰণে পৰেশ বৰুৱা ছাৰৰ নেতৃত্বৰ সংগঠনে আলাপ আলোচনাৰ মাজেৰে মীমাংসা কৰিব লাগিব। তেতিয়াহে এইখন শান্তি চুক্তি বুলি ক'ব পৰা যাব। সেই দ্বিতীয়তে সেইটোকে ক'ব বিচাৰিছোঁ, যিহেতু আটাইতকৈ দুখজনক আৰু মৰ্মান্তিক দুখ লগা কথা যে সাৰ্বভৌম প্ৰধান দাবী আছিলে সাৰ্বভৌমৰ পৰা আমি আঁতৰি আহি আলফা সংগঠনৰ যিসকলে 1991 চনৰ পৰা আজিলৈকে আঁতৰি আহিলে সেই মানুহখিনিয়ে অন্ততঃ সাৰ্বভৌমক বাদ দিয়াৰ পিছত অসমৰ খিলঞ্জীয়া জনসাধাৰণৰ অধিকাৰ আৰু সুৰক্ষাৰ ক্ষেত্ৰত গুৰুত্ব দিব লাগিছিলে। কিন্তু মই দেখিলোঁ এই চুক্তিখনত অসমীয়া জাতি খিলঞ্জীয়া লোকসকলৰ থলগিৰিৰ কোনো ধৰণৰ সুৰক্ষা, কোনো ধৰণৰ সাংবিধানিক অধিকাৰ, ৰাজনৈতিক অধিকাৰ ইত্যাদি ইত্যাদি নাই। যিটো মূল দফা, যিটো ৰাজনৈতিক দফা, এইখন এখন ৰাজনৈতিক আলোচনা, এই ৰাজনৈতিক আলোচনাত ৰাজনৈতিক দফাটোৱেই যদি তাত নাই তেনেহ'লে সেই চুক্তিখন কেনেকৈ মানিব পাৰিম? কৈছে এতিয়া 1.5 লাখ টকীয়া কিবা পেকেজ পাইছে, অৰ্থনৈতিক পেকেজ পাইছে, সেইটোৱে সেই নোপোৱাতকৈ ভাল, সেইকণেই অন্ততঃ যথেষ্ট। কিন্তু 1.5 লাখ কোটি টকা পাইছে কেন্দ্ৰীয় চৰকাৰ, এনেও বাধ্য এখন ৰাজ্যক উন্নয়নৰ কাৰণে অৰ্থনৈতিক পেকেজ দিয়াটো, সেইটো তেওঁলোকৰ দায়িত্ব আৰু কৰ্তব্য। সেইটো এটা দ্বিতীয় শ্ৰেণীৰ কথা। অসম চুক্তিৰ সময়তো তেনেকুৱা তাকে ক'ব বিচাৰিছোঁ, মানে এইটো দ্বিতীয় শ্ৰেণীৰ কথা। প্ৰথম কথাটো হ'ল যে সাৰ্বভৌমত্বটো আমি নাপালোঁ। সাৰ্বভৌমত্ব কিয় লাগে? যে অসমীয়া জাতিটো স্বকীয়ভাৱে জীয়াই থাকিবৰ কাৰণে। কিন্তু সেইটোতো নহ'ল, সেইটোতো আমি বিচৰাও নাই। কিন্তু পিছলৈ যিখিনি কথা আহিলে যে সুৰক্ষাটো, এতিয়া যিটো অৱস্থা হৈছে 1985 চনৰ অসম চুক্তিৰ পিছৰ পৰা যিটো অৱস্থা এতিয়া হৈছে, এই অৱস্থাত অসমীয়া জাতি কোনো পধ্যেই সুৰক্ষিত নহয়। আৰু আমি আশা কৰিছিলোঁ যে এই আলোচনাৰ মাধ্যমেৰে অসমীয়া জাতিটোক সুৰক্ষিত কৰাৰ কিবা সাংবিধানিক ৰক্ষা কৱচ থাকিব লাগে। পৰেশ বৰুৱা ছাৰলৈ মোৰ সেই আহ্বান যে পৰেশ বৰুৱা ছাৰ অসমলৈ ঘূৰি অহাটো ভাল। তেওঁ যথেষ্ট কষ্ট সহিষ্ণু, দৃঢ়মনা। তেওঁ কিবা প্ৰকাৰে কেন্দ্ৰীয় চৰকাৰেও এই ক্ষেত্ৰত যথেষ্ট সহযোগিতা আগবঢ়াব লাগিব। তেওঁলোকৰ মাজত এই যিটো সাৰ্বভৌমত্বৰ কথা কৈ থকা হৈছে পৰেশ বৰুৱা ছাৰে, যে সাৰ্বভৌমত্বৰ কথা নাপাতিলে মই নাযাওঁ, সেইটোত অলপ এৰাধৰা কৰিব লাগে। সাৰ্বভৌমৰ কথাটো দুই পক্ষৰ ফালৰ পৰা অ'পেন থাকিব লাগে, টেবুলত সকলো ধৰণৰ কথা আলোচনা কৰিব পৰা অৱস্থাত থাকিব লাগে। আৰু তাত সাৰ্বভৌমত্বৰ বিষয়ে কথা পাতক। তেওঁ যদি সাৰ্বভৌমত্বক অসমক কিয় লাগে বুলি যদি প্ৰতীয়মান কৰিব পাৰে কেন্দ্ৰীয় চৰকাৰক, তেতিয়াহ'লে কেন্দ্ৰীয় চৰকাৰে দিব। আৰু যদি তেওঁ প্ৰতীয়মান কৰিব নোৱাৰে, তেতিয়া তাৰ বিনিময়ত, সাৰ্বভৌমতাৰ বিনিময়ত অসমীয়া জাতিৰ সুৰক্ষাৰ কাৰণে কি কি লাগে সেই বিষয়ে আলোচনা হ'ব। যিটো নাগালেণ্ডত যিটো এতিয়া চলি আছে, নাগালেণ্ডৰ সাৰ্বভৌমত্ব এৰি দিছে, কিন্তু তাৰ বিনিময়ত তেওঁলোকৰ নাগা জনসাধাৰণৰ সুবিধাৰ কাৰণে, ৰক্ষণাবেক্ষণৰ কাৰণে তেওঁলোকে কি কি চুক্তিত সন্নিৱিষ্ট কৰিব, সেইটো লৈ পেলাই আলোচনা চলি আছে। সেইটো পৰেশ বৰুৱা ছাৰেও পাৰে, কেন্দ্ৰীয় চৰকাৰে ইচ্ছা কৰিলে পাৰে। মোৰতো মাজে মাজে ধাৰণা হয় কেন্দ্ৰীয় চৰকাৰে পৰেশ বৰুৱাক বাহিৰত থকাটোৱে বিচাৰি আছে নেকি। আজি ইলেকশ্যনৰ আগে আগে এইটো কৈছে। যিহেতুকে চৰকাৰৰ নেতৃত্বত আৰু চৰকাৰে নিজৰ ইচ্ছামতে চুক্তিখন বনাইছে, তেওঁলোকে সদায় তেওঁলোকৰ ৰাজনৈতিক স্বাৰ্থ আৰু মুনাফাটো সদায় লক্ষ্য কৰি পেলাই চুক্তিবিলাক বনাব। সেইটোৱেই যোৱাকালিৰ চুক্তিখনো তেনেকুৱাই হৈছে বুলি মোৰ ধাৰণা। শিলচরে আবারও চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চুরির ঘটনায় আতঙ্ক জনমনে। পুলিশকে ভয় পাচ্ছে না চোর। এত সব চুরিকাণ্ডের সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও চোরকে কেন ধরা যাচ্ছে না, এ প্রশ্ন জনগণের। আজও আবার সকাল সকাল খবর পাওয়া গেল এক চুরির ঘটনার। শিলচর শহরে লিংক রোডে সংঘটিত হয়েছে চুরিকাণ্ড। গতকাল সন্ধ্যা রাতে লিংক রোডের ভাড়া বাড়িতে থাকা জগৎজ্যোতি পালের ঘরের তালা ভেঙে আলমারিতে থাকা নগদ টাকা এবং গয়নাসহ ল্যাপটপ চুরি করে চম্পট দিয়েছে চোর। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তাকে বরাক ভ্যালি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলচর শহরে ঘন ঘন চুরি কাণ্ডের বিষয়ে অবগত করানো হয়েছে। চুরির জেরে অতিষ্ঠ শিলচরবাসী। সকালবেলা ফোন পাইছি, দাদাই ফোন করছেন আমার চেন্নাই থেকে। তো সঙ্গে সঙ্গে আমি আইলাম, তখন 8:30 বাজে। আইয়া সেরা দেখলাম যে মালিক দাদা ওইখানে আসুন, চুরি হয়েছে, ঘর চুরি হয়েছে, ঘর খোলা, সব খোলা, আলমারি খোলা, ল্যাপটপও নাই ঘরে, বক্স পালং আসলো ওইটাও ভাঙা, সব কিছু এরকমের সব এলোমেলো। আমি ওনার বোন, জগৎজ্যোতি পালের বোন। হ্যাঁ, আমার ভাড়াটিয়া ঘর চুরি হয়েছে। আমি শ্রী অমরেন্দ্র রায়, আমি মালিক। হ্যাঁ, তা আমি সকালে ঘুম থেকে উঠিয়া সামনে সিঁড়ির দেখছি একটা রড ফেলায়। রড ফেলাই আমি দেখি সন্দেহ হয়েছে
সকাল 7টার সময়। তারপরে আমি দেখি আর তখন দেখি দরজা খোলা, তালা ভাঙ্গা। ওই সঙ্গে সঙ্গে আমার মিসেসের ডাকছি, ডাকিয়া খুঁজছি যে ঘর মনে হয় চুরি হয়ে গেছে। ও তারপরে ইয়া নামছিল, আমিয়া দেখি কিটা দরজা দইটাই আমার দুই পার্টি ভাড়াটিয়া, 2 পার্টির দরজা খোলা। তারপরে পাশের ঘরের যে ভদ্রলোক আসছিলা তানে ডাকাডাকি করছি, দেখছি শুনছি না। তারপরে কলিং বেল দিছি, কলিং বেল দেওয়ার পরে তারা উঠছে, উঠিয়া দেখা যায় তারা গরু ভাঙ্গা, কিছু নিচে উঠছে না। কিন্তু পাশের ঘর যে ভদ্রলোক আমার ভাড়াটিয়া চেন্নাই ট্রিটমেন্টও গেছেন 10-12 দিন আগে, টান গরু দেখছি সব কিছু এলোমেলো অবস্থায় ফেলায়, গোদরেজ এগুলা ভাঙ্গা। ওই সঙ্গে সঙ্গে আমি এফআইআর করার লাগে আমি থানাত গেছি। থানাতে গিয়া এফআইআর করিয়া ওইখান থেকে ইয়া তারা দেখিয়া গেছে ইয়া সব ওইটুকুই। ভাড়াটিয়ারে জানাইছি, হ্যাঁ। তাইনও তখন এখান থেকে ইয়ে করছেন কি জিনিস নিছে এটা না, কি জিনিস নিচে এটা তো আমরা খুঁজতাম পারতাম না। তবে একটা ল্যাপটপ নিচে দেখা গেছে, আর শোনাও আসিল এটাও তার বই নাইছিলা, বই নাইয়া দেখছেন কুলিয়া এটা নাই। পুলিশ কটার সময় আছে? 10টা। আপনার কটার সময় গেছে? আমি গেছি 9টা। বাড়িটার নাম কি? ওই জগৎজ্যোতি পাল। তাই এখানে 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়েছে না, আর কোনোদিন চুরি হয়েছে না। মাজুলিতে লুইতে শোভনশিরি সমাবেশে আরএসএস প্রধান ডক্টর মোহন ভাগবত অংশগ্রহণ করলেন। এদিন তিনি বলেন, ভারতের সময় পরীক্ষিত আত্মোত্তর ভিত্তিতে আমাদের দেশের উন্নয়ন করতে হবে। এছাড়াও তিনি বলেন, সংঘ পুরো সমাজকে একত্রিত করে। একথা বলেন ডক্টর ভাগবত মাজুলির পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্য দেখে মুগ্ধ হয়েছেন বলেও জানান। प्रणाम। एक धन भाई रक्षा परं वै भवन्ने तुमे तत्स्वरास्त्रम् समर्था भवत्वासि सा ते भृशम्। আগামী 1 জানুয়ারি থেকে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে দেশ জুড়ে রেশন বন্ধ আন্দোলনে নামছেন সারা দেশের কয়েক লক্ষ সরকারি অনুমোদনপ্রাপ্ত ন্যায্য মূল্যের দোকানি অর্থাৎ রেশন ডিলার। আর তার সঙ্গে সঙ্গতি রেখে আন্দোলনে যোগ দিচ্ছেন কাছাড় জেলার রেশন ডিলাররাও। মঙ্গলপুর বোয়ালি হাওয়ার রেশন ডিলার সমিতির যৌথ সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানান জেলা কমিটির সম্পাদক অজয় মোদক, সহসভাপতি আলতাফ হোসেন মজুমদার প্রমুখ। ডিস্ট্রিক্ট কমিটি থেকে আজকে মঙ্গলপুর ওয়ালি আওয়ার সোসাইটির এজেন্ট এবং সেই সাথে কিছু আমজুরঘাট সোসাইটি এবং ভুবন হিল সোসাইটির পক্ষ থেকে কিছু এজেন্ট এসে আজকে জমা হয়েছেন এই সভায়। আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন, আমরা এসেছি। আমাদের দুঃখ দুর্দশা নিয়ে আমরা আলোচনা করেছি। 1 তারিখ থেকে যে রেশন বন্ধ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে সেটাকে সফল করতে আমরা দীর্ঘ আলোচনা করি এবং লোকালি যে সমস্যাগুলো রয়েছে ওনাদের কাছ থেকে আমরা শুনেছি এবং তাদের সমস্যাগুলো আমরা বিচার বিবেচনা করে ডিস্ট্রিক্ট কমিটি থেকে পূর্ণ সহযোগিতা নিয়ে পদক্ষেপ গ্রহণ করব, তাদেরকে আশ্বাস দিয়েছি। আপনারা সবাই জানেন, ভারতীয় পুরা ন্যাশনাল লেভেলে যে আন্দোলন আমরা গড়ে তুলেছি, দীর্ঘদিন থেকে বাদ প্রতিবাদ
জানানো সত্ত্বেও আমাদেরকে কোনো আমলে নেওয়া হয়নি। তাছাড়া আমরা স্টেট লেভেলেও আন্দোলন করেছি। এই মুহূর্তে অন্তিম পর্যায়ে আমরা যখন পৌঁছেছি 1 জানুয়ারি 2024 থেকে আমরা রেশন বন্ধ কার্যক্রম পালিত করতে যাচ্ছি। বর্তমানে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, রাজ্য সরকার আমাদেরকে নিয়ে সভা করেছে এবং আশ্বাস দিয়েছে, এবং সেই আশ্বাস অনুযায়ী আমরা স্টেট কমিটির পদক্ষেপ অনুযায়ী চলব। এবং যদি স্টেট কমিটি আবার গাফিলতি করে আমাদেরকে বাউতাবাজি করে, তাহলে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছি। আমি আশা করি আমাদের এই আন্দোলনের সবাই যেভাবে একজোট রয়েছে আমরা সফল হব। নিশ্চয়ই আগামীতে আমাদের আন্দোলন সাকসেস হোক। ধন্যবাদ। ইংরেজি নববর্ষ উপলক্ষে 31 ডিসেম্বর উদযাপনে রবিবার রাতে শহরের অস্থিরতা রোধে শনিবার কাছাড় পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মকর্তারা জানান, 31 ডিসেম্বর উদযাপনের মাধ্যমে শহরের আনাচে কানাচে ও সামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। শহরের বিভিন্ন হোটেলগুলোতে ডিজে নাইটের আয়োজন করায় রাতে গোটা শহর জুড়ে অরাজকতার সৃষ্টি হয়। আজকে আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করলাম। দেখা করে একটা মেমোরেন্ডাম আমরা হাতে দিলাম। তার মেমোরেন্ডামটা হইল গিয়া কালকে 31 ডিসেম্বর। প্রত্যেক বছরই আমরা দেখি যে 31 ডিসেম্বর রাত্রেবেলা অনেক ধরনের অরাজকতা, অ্যান্টি সোশিয়াল ওয়ার্ক শহরের আনাচে কানাচে চলে। বিশেষ করিয়া বিভিন্ন ধরনের যে হোটেলসগুলো আছে তারা ডিজে নাইট করে বা অন্যান্য ধরনের প্রোগ্রাম করে, এখান থেকে শুরুয়াত হয় এইসব অ্যান্টি সোশিয়াল কাজগুলো। তো আমরা তার কাছে ওইটাই একটা মেমোরেন্ডাম দিলাম যে কালকে যাতে এই ধরনের কোনো ধরনের জিনিস যাতে শহরে আমরা যে ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট না হয়, এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়া থাকে তো আমরা এসপি স্যারকে কইছি যে এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ব্রেক করে তো এটার সঙ্গে একমাত্র দায়ী থাকবো আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আর 2 নম্বর কথা, আমরা নিজেরাও আমরা পুরো নিয়ে শহরের কোন জায়গায় কিছু হয়নি এগুলো আমরা দেখাশোনা করার চেষ্টা করবো। এবং এসপি স্যারও আমরা বলছেন যদি এই ধরনের কোনো কিছু আমরা চোখেও পড়ে তা আমরা সঙ্গে সঙ্গে আমরা নিয়ারেস্ট থানা বা তার নজরে এটা আমরা আনিয়ে দিতাম। আজকে এই মেমোরেন্ডাম দেওয়ার মুখ্য উদ্দেশ্যটাই হলো যে ডিজে নাইটের মাধ্যমে যে একটা কালচারাল ডিমোশন হচ্ছে, এই ব্যাপারটাকে আমাদেরকে বন্ধ করা উচিত। কারণ এই ডিজে নাইটের মাধ্যমে বিভিন্ন সাবস্টেন্সগুলোকে ছোট ছোট বাচ্চারা গ্রহণ করা শিখছে। তো তার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন বা আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব যে এই ডিজে নাইট কালচারের মাধ্যমে যে ইললিগেল সাবস্টেন্সগুলো যাতে বাচ্চাদেরকে নিতে না হয় এবং নিতে বাধ্য করা না হয়। এবং বিভিন্ন সময় দেখা যায় যে এইগুলা ডিজে নাইটের পিছনেই থাকে, এইগুলা জিনিসের মানে ব্যবসার একটা আদল। তো আমরা চাইবো যে এই ডিজে নাইটের কালচারটাকে যাতে যতটুকু পারি আমরা সংস্কৃতির মাধ্যমে মানে প্রতিহত করার চেষ্টা করি। জহির আহমেদের হাতের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন কাঠিগড়া 3য় খণ্ডের বাসিন্দা মকবুবুর রহমান। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়া 3য় খণ্ডের চেরাকি বাজার এলাকায় শনিবার। এদিন সকাল আনুমানিক 10টায় AS11Y6579 নম্বরের নিজের সুইফট গাড়ি নিয়ে সামগ্রী কিনতে চেরাকি বাজারে উপস্থিত হয়ে বাজারের বাসিন্দা জাহের আহমেদ, সোনিয়া বেগম, লাল উদ্দিন, রহিম উদ্দিন সহ অন্যান্যরা ধারালো অস্ত্র নিয়ে মকবুবুরের গাড়িতে আচমকা ভাঙচুর চালায়। পাশাপাশি টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মকবুবুর রহমানের উপর অতর্কিতভাবে দলবদ্ধ আক্রমণ চালায় জাহের সহ অন্যান্যরা। তাছাড়া মল্লিক উদ্দিন দৌড়ে এসে মকবুবুরকে বাঁচানোর চেষ্টা করলে মল্লিকের উপর আক্রমণ চালিয়েছে হামলাকারীরা। সবে মিলিয়ে তারা সোশ্যাল মিডিয়ার সামনে হওয়ার পরে ওটা হওয়ার পরে থেকে তার একটা মানে দুশ্মনী লাগতেছে তার লগে। ও আজকে মেঘালয় গেছেন কি পরে তাই নেওয়ার পরে অনো আইসুন হওয়ার পরে সকালে বারোইছেন বাজার করবার লাগে। আর বারোনির পরে ওখানে আটক করতে মারছে জহেরের ফ্যামিলি, জহেরের বোন, মা, এরপরে তার বেগনা একটা আছে, সবে মিলিয়া মারছে ডেগার দিয়ে আর কাটি দিয়েছে। আপনার স্বামী এখন কই? এখন মেডিকেল নিছেন গিয়া শিলচর মেডিকেল কলেজ। শিলচর মেডিকেল নিছেন। ঘটনাটা আজকে সকালে হইছে? আজকে সকালে হইছে। এই ঘটনাত কয়জন জখম হইছে? জখম খালি আমার স্বামী হইছে আর তারা দুজন হইছে। গাড়ি একটা ভাঙি দিয়েছেন তারা।
গাড়িটা কার? গাড়িটা মলিকের। ঠিক আছে। বদরপুর ডাকসুতরা আসলো যে আমার বাবা মিলিয়ে আন্দোলন করছিল বাজারের সব মানুষের হীরা মাহবুবুর রহমান ডাকইন যে হে এখন জহেরে আর তার বাক্কা করে মিলিয়া করইন তারা যে আমার বাবা এরা মানে কি তারা দরিয়া বাবাই আন্দোলন করছিল আর ও কারণে আমার বাবারে আজকে মারিয়া দাদি যদি মারিয়া আর বাদে মেটিকে আমার বাবা জহেরে আর তার বাইক না তারওয়াল বিষাক্ত তারওয়াল। হ্যাঁ আমার মায়ের মামলা করছি এখন। বাবা শিলচর মেডিকেল। এখন আমরা নিয়ে চাই আর ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বদরপুর রেল স্টেশন থেকে 2 বাংলাদেশি বোনকে আটক করল জিআরপি। কলকাতা ভিত্তিক মিলিটারি ইন্টেলিজেন্সের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিআরপি বদরপুর মিলিটারি ইন্টেলিজেন্সের সাথে একটি অভিযানে নেমে পড়ে ও শনিবার রাতে দুপুর নাগাদ 2 বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জিআরপি। ধৃতরা হলেন বছর 30-এর আছিয়া বেগম ও 20 বছরের খালিজা আক্তার। দুজনেই সম্পর্কে সহোদর বোন। তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা জেলার কিরানীগঞ্জ এলাকার সোনাকান্ত গ্রামে। অসম বার্তাজীবী সংঘের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার গুয়াহাটি প্রেস ক্লাব ভবনে আগামী 2 বছরের কার্যকরী কমিটি গঠন করতে ভোট পর্ব সকাল 9টা থেকে শুরু হয়। ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। বরাক উপত্যকার কাছাড় থেকে 13 জন, করিমগঞ্জ থেকে 14 জন ও হাইলাকান্দি থেকে 16 জন ভোটার পৌঁছে মতদান করেন। উল্লেখ্য, নির্বাচনে মোট 29 জন প্রার্থী রয়েছেন। প্রতিটি পদে 2 জন করে প্রার্থী এবং 8টি কার্যকরী সদস্য পদে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। উত্তর কাঠিগড়ার সেউতি জিপিতে চুরের উপদ্রব মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত অসহায় নেহাত দরিদ্র মানুষের ভাঙা ঘরের সুযোগ নিয়ে নিশি কুটুম্বেরা হানা দিয়ে লুটে নিয়ে যাচ্ছে অর্থসহ মূল্যবান সামগ্রী। চুরি হওয়া পরিবারের মালিকদের অভিযোগ, বারবার আবেদন করে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, অরুণোদয় সহ কোনো সরকারি সুযোগ সুবিধে। এমন পরিস্থিতিতে ভাঙা ঘরের নিরাপত্তাহীনতায় সুযোগ কাজে লাগিয়ে সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে চুরের দল। মাল আনতে পারছি না, নিলগে রাইট চুরি করিয়া এখন আমি ঘর ঠিক করতাম কিলা আর দরজা ভাঙ্গিয়া নিলগে এখন আমি ঘর দরজা কিলা ঠিক করতাম। সরকারি কোনো লাইন পাই না, কিচ্ছু পাই না, বড় কিচ্ছু নাই। আমি এখন আজকে যদি আমি সরকারি আবাস যোজনা পাইতাম তো আমার এটা মনে হইল না। অনেক আজ আমার ওই অবস্থা, সরকারি ঘর দোয়ার না পাওয়া। সরকারি বলতে কোনো কিছু নাই, আমার একটা রেশন কার্ড নাই, একটা ল্যাট্রিন নাই, একটা বাথরুম নাই, কোনো কিছু নাই। নাই বলতে কোনো কিছু নাই। সব জায়গায় যাই, এপ্লাই করি, যেখানে যে পঞ্চায়েত বাড়িও যাই, ওখানেও যাই, সব জায়গায় যাই, কোনো খাওয়ার পাত্তা দেয় না। আমার ঘর দুয়ারের অবস্থা দেখো, আমার ঘর দুয়ার দেখলে বুঝবা যে কিরকম থাকি, কিরকম খাই, মানুষে দেখলে বুঝবো। ঘরের ভিতরে অবস্থা দেখো, ঘর ভাঙ্গিয়া একদিকে কুত্তা ঢুকে আর একদিকে বাইরের। আজকে পর্যন্ত পঞ্চায়েত ওই সামনে পঞ্চায়েত বাড়ি নিয়ে দিছি, জান দিছি, পঞ্চায়েত কোনো ইয়ে করছেন না। পঞ্চায়েত বাড়ির সামনে, আমার একদম সামনে, আমার ঘরের সামনে দিয়ে পঞ্চায়েত যায় নাই, কিন্তু সরকারি ঘর থাকলে আজকে আমার এই দুর্দশা ঘটে না। এরপরে মনে করো আর লক্ষ্মী এই সেই থানায় কেন এই সেই কাগজ কুগজ দিছি, জব কার্ডর এই সেই কোনো কিছু পায় না। অ্যাপ্লাই করছি দেখি রেশন কার্ড নিয়ে আয় না, না আছে রেশন কার্ড, না আছে জব কার্ড, কোনো কিছু নাই। বিপিএল অ্যাপ্লাই কারেন্ট আয়, আমার কারেন্ট নাই, ও আরেকবার দেখি কারেন্ট জ্বালাই আমি। আজকে ঘর থাকলে কিবা আবাস যোজনা যদি থাকতো সবে সরকারি সবটা পায়, আমি পাই না। ঘর একটা অ্যাপ্লাই করি, পাই না। আমার ঘর একটা খুব জরুরি। আজকে ঘর থাকলে আমার এই সুবিধা হয় না। এই তো নাম মায় না,
যেখানেও যে হয় ওখানেও যাই আমি গিয়া আমি ফর্ম দেই ইটা করি পঞ্চায়েত বাড়িও দিছি 2-1 লকডাউনেও গিয়া দিছি যে আমার রকম গড় ভাঙ্গা গড় আমার দেখো না একটু গড়ের ব্যবস্থা করিয়া দেই দিছই না তারা। স্মার্ট মিটার বিদ্যুৎ সাশ্রয়ের একটা অভিনব পন্থা। এই মিটার ব্যবহারের ফলে সময় বাঁচবে, গ্রাহকদের সারিতে দাঁড়াতে হবে না। আসাম শক্তি বিতরণ কোম্পানির উধারবন্দ মহকুমা কার্যালয়ের পক্ষ থেকে শনিবার উধারবন্দ ডিপিআরসি হলে আধিকারিক কল্লোল দেবরায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে স্মার্ট মিটার ব্যবহারের সুফলগুলো তুলে ধরেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। একটাই যে প্রিপেড আর পোস্টপেড, এটা আমরা সবাই জানি। আগে পয়সা দিলে তারপর চলবে, যতক্ষণ পয়সা থাকবে ততক্ষণ এটা চলবে। গাড়ি যেরকম পেট্রোল, যতক্ষণ পেট্রোল থাকবে গাড়ি চলবে, পেট্রোল শেষ হবে গাড়ি ওইখানে থেমে যাবে। আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি মানে এপিডিসিএল-এর দ্বারা পরিচালিত স্মার্ট মিটার ইনস্টলেশন প্রোগ্রামকে কীভাবে, স্মার্ট মিটার ইনস্টলেশনকে কীভাবে আমরা আরও সুষ্ঠুভাবে সুনিয়োজিতভাবে পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি এবং পাবলিকের যেগুলো কোয়েরিজ আছে, যেগুলো ওদের জিজ্ঞাসা আছে, সেভাবে আমরা সহজভাবে সফলভাবে। এবারে আসছে খেলার খবরে। আর শিলচর টাউন ক্লাবের তৃতীয় দিনের ৭০তম বার্ষিক ক্রীড়া উপলক্ষে শিলচর টাউন ক্লাব মাঠে বালক বালিকাদের বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা হয়। আজকের খেলাতে বয়স অনুযায়ী একক এবং দলগতভাবে ৬০০ মিটার ও ৮০০ মিটার দৌড়, ১০০ রিলে দৌড়, জেভলিন থ্রো ইত্যাদি খেলার প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা ও ক্লাবের সদস্যরা বিজয়ীদের হাতে শংসাপত্র ও ট্রফি দিয়ে পুরস্কৃত করেন। এখন না তোমার প্লেয়ার ওই লাইনে আওয়ার পরে যাজারি ফার্স্ট সেকেন্ড থার্ড ওই লাইনে আওয়ার পরে কিনারো আইলে মুভ চলো তোমরা আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।